বিগত সরকারের আমলে যে নির্বাচন ব্যবস্থাটা দেখেছি সেটা এত ধ্বংসপ্রাপ্ত আর এত নোংরামিতে ভরপুর যে সেখান থেকে সেটাকে যদি আবারও পুরনো কথাতেই বলছি, সেটাকে টেনে তোলা এবং সেখানে সঠিক বন্দোবস্তর বিষয়গুলোকে সন্নিবেশিত করে নির্বাচন ঘোষণা করার জন্য যেই সময়টুকু দরকার সেটাই দেওয়া উচিত। এখনই নির্বাচন দেওয়া উচিত বলে আমি মনে করি না। 4 মাসের এই সরকারকে নিয়ে আপনার মূল্যায়ন কি? আসলে এক কথায় মূল্যায়নের সুযোগটা খুবই কম। আবার আমি পজিটিভিটি দিয়ে শুরু করতে চাই, সেটা হলো 4 মাস কি বেশি সময় যে রাষ্ট্রটার সমস্ত প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত, সেখান থেকে রাষ্ট্রটাকে টেনে তোলা এবং রাষ্ট্রটাকে সঠিক জায়গায় নিয়ে আসা এত সহজ কাজ নয়। তার সাথে রয়েছে একটা অদ্ভুত পরিস্থিতিতে ছাত্র শিক্ষার্থী জনতার যে প্রাণপাত, তার মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের বোঝাপড়া, তাদের চেষ্টা অথবা তাদের চেষ্টাতে কোনো অবহেলা আছে কিনা সব মিলিয়ে মূল্যায়নের জায়গাটি আসলে খুব বড় জায়গা নেয়নি। তবে এখনও আমি ব্যক্তিগতভাবে আশাবাদী হতে চাই। আশাতেই মানুষ বাঁচে। এখনো নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি। আপনি কি মনে করেন বর্তমান পরিস্থিতিতে দ্রুত নির্বাচন দেওয়া উচিত? না, দ্রুত নির্বাচন দেওয়া উচিত এই মুহূর্তে এটা আমি বলবো না। আমি বলবো যে নির্বাচনী ব্যবস্থাপনাকে সঠিক জায়গায় নিয়ে এসে সংস্কারের যে জায়গাটিকে বারবার সকল মহল থেকে, অন্তর্বর্তীকালীন সরকার থেকে এবং শিক্ষার্থী, বিশেষ করে শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র শিক্ষার্থীরা যে দাবিটিকে সামনে নিয়ে এসেছে সেটা হলো সংস্কার। তার মাঝে আমরা একটু বলি, এত বছর ধরে মানে বিগত সরকারের আমলে যে নির্বাচন ব্যবস্থাটা দেখেছি সেটা এত ধ্বংসপ্রাপ্ত আর এত নোংরামিতে ভরপুর যে সেখান থেকে সেটাকে যদি আবারও পুরনো কথাতেই বলছি, সেটাকে টেনে তোলা এবং সেখানে সঠিক বন্দোবস্তর বিষয়গুলোকে সন্নিবেশিত করে নির্বাচন ঘোষণা করার জন্য যেই সময়টুকু দরকার সেটাই দেওয়া উচিত। এখনই নির্বাচন দেওয়া উচিত বলে আমি মনে করি না। তার সাথে রাষ্ট্রীয় অন্যান্য সংস্থা যারা এটার সাথে জড়িত, একটি নির্বাচন হয়ে গেলে কি আমরা সম্পূর্ণ সঠিক অবস্থায় ফিরে যেতে পারবো এমন কি মনে হয় না। ব্যবস্থাপনাগুলো 53 বছরেও আমাদের যে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনায় ত্রুটি, আমাদের যে সরকারি বেসরকারি আধা সরকারি সমস্ত সংস্থাগুলোতে এক ধরনের ত্রুটিপূর্ণ অবস্থানকেই নিয়ম বলে মেনে নেওয়া হতো, সেই জায়গাগুলোকে যদি আমরা সঠিক জায়গায় না আনতে পারি, সুশাসনে না আনতে পারি এবং রাষ্ট্রের জায়গাটি যেটা যে রাষ্ট্রের অর্ডার বা আমরা কি বলি রাষ্ট্র কিভাবে চলে, একটি অবকাঠামোকে গুরুত্ব দিয়ে তার নিয়ম, তার আইন কানুনগুলোকে জনগণ প্রতিপালন করবে, রাষ্ট্রের কর্মকর্তারা সেই অনুযায়ী জনগণের উপর তাদের সেবা দেবে ইত্যাদি সব কিছু। তো সেই সব কিছুই তো কিন্তু নেই। তাহলে এই জায়গাগুলোকে সঠিক জায়গায় সুন্দর করে ফেরত আনা সময়ের ব্যাপার। আর কখনোই আমি মনে করি না যে নির্বাচনই নির্বাচন গণতান্ত্রিক। আমরা তো এটা বলবো যে যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে পলকে পলকে পরতে পরতে, নির্বাচনের নতুন নাম দেওয়া হয়েছে রাতের নৈশকালীন নির্বাচন, ডামি নির্বাচন, স্বতন্ত্র, তাই তো? এগুলোকে আবার নিয়ন্ত্রণ করেছে একটি পক্ষ এবং তারা করেছে তাদের ইচ্ছে মতো, ইচ্ছে খুশির। রাষ্ট্রটা চলেছে ইচ্ছে খুশির একটি আদেশে, বা তাদের ইচ্ছা খুশির প্রতিফলনেই পুরো রাষ্ট্র পরিচালিত হয়েছে। তার মধ্য দিয়ে সমস্ত জায়গায় যেভাবে সেই এক পক্ষকে খুশি করা অথবা নিজেরা শুধুমাত্র নিজেদের স্বার্থ আদায় করা, সুবিধাপুষ্ট হওয়া, এই বিষয়গুলো, এই মানুষগুলো, এই জায়গাগুলো কি পরিবর্তন হয়েছে? খুব একটা হয়নি। এবং তারা রাতারাতি নিজেদেরকে আবার নতুন সরকারের সাথে অথবা জনগণের সাথে মত মিলিয়েছে, পথ চলতে শুরু করেছে, তাও দেখা যাচ্ছে না। তাহলে কি করে আশা করব? আমরা আশা করতে পারি না তো বিষয়টি। সেটা হলো গিয়ে খুবই খুবই দুঃখজনক বিষয়। কিন্তু আমাদের এটা সত্য যে আমাদের একটি ঔপনিবেশিক শাসন ব্যবস্থা থেকে দেশ স্বাধীনের পরে যে নতুন শাসন ব্যবস্থার দরকার ছিল,
এবং তৃণমূল পর্যন্ত প্রান্তিক জায়গা পর্যন্ত একজন চাষি, একজন শ্রমিক, একজন কৃষক স্বাধীনতার যে সুফল পাওয়ার কথা ছিল, সেখানে যে আইন কানুন দরকার ছিল সেটা কিন্তু আমরা তখনও পারিনি, আজও পর্যন্ত সেই অবস্থাটা রয়েছে। তাহলে এই সময়টা আমি মনে করি যথাযথভাবে কাজে লাগাবার জন্য নেওয়া উচিত দেশবাসীকে এবং সমস্ত পক্ষকে, রাজনৈতিক দলসহ সকলকে। তাহলে আমি মনে করি এই ত্রুটি কাটিয়ে উঠে নির্বাচন ব্যবস্থা সঠিক করা যাবে এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে সঠিক জায়গায় আনা যাবে। তবেই আমরা একটি নতুন পথে, নতুন বাংলাদেশের পথে হাঁটতে পারব বলে আমি বিশ্বাস করি। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত বলে মনে করেন? বন্ধুত্বপূর্ণ, এবং বন্ধুত্বপূর্ণ হতে হলে আমার জনগণের সাথে ভারতের জনগণের বন্ধুত্বটা আসল মূল বিষয় দেখা উচিত। আমরা গত কিছুদিনের মধ্যে যা দেখলাম সেটা তো ভয়ঙ্কর, সেটা ভীষণ ভয়ঙ্কর। আমরা রাষ্ট্র ছোট হতে পারি, আমাদের অবকাঠামো, আমাদের ভূখণ্ড ছোট হতে পারে, কিন্তু এটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, প্রত্যেকটি নাগরিক সেটাকে ওন করেন। অথচ আমাদের সাথে যদি কোনো প্রতিবেশী এই আচরণ করতে চায়, যে প্রতিবেশী বলছি যেহেতু ভারত আমাদের খুব নিকটতম প্রতিবেশী, আমি আরও কোথায় বলেছি প্রতিবেশী কিন্তু বদলানো যায় না, কিন্তু আমি আমার আচার আচরণকে অবশ্যই বদলাতে পারি এবং আমি ডিমান্ড করতে পারি। আমার রাষ্ট্রে স্বাধীন নাগরিক হিসাবে আমি ডিমান্ড করতে পারি তুমি আমাকে ওই ব্যবহার করতে হবে প্রতিবেশী। আমি রাষ্ট্র কতখানি ছোট বা কতখানি বড় সেটা বড় কথা নয়। গণতন্ত্র এবং সারা পৃথিবীব্যাপী মানবিক বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করি, তাহলে মানুষের সাথে মানুষের আচরণ হবে সহনশীল, সম্মানিত এবং পরস্পরকে বোঝা, পরস্পরের স্বার্থ সংশ্লিষ্টতাও থাকবে তার মাঝে। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে ব্যবসা থাকবে, বাণিজ্য থাকবে, আদান প্রদান থাকবে, কিন্তু তার সাথে যেন জোর জবরদস্তি না থাকে, প্রভুত্ব না থাকে এবং শুধুমাত্র নিজেদের সুবিধা না থাকে। সেটা আমি মনে করি এগুলোকে যদি এড়ানো যায়, তাহলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে নতুন করে। এটাই আমরা এই মুহূর্তে বাংলাদেশে গত কিছুদিন ধরে যা দেখা গেল তার পরিপ্রেক্ষিতে আমি এটা বলতে চাই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হলে পিপলস টু পিপলস বন্ধুত্বপূর্ণ হতে হবে। খোটা খাট এবং হিংসাত্মক কথাবার্তা, মনোভাব এগুলো অবশ্যই ত্যাগ করতে হবে। সে আমরা যদি করতে পারি তবে কিন্তু আমরা একটি পাশাপাশি অবস্থানটাকে নিশ্চিত করতে পারবো এবং সেটা উভয় রাষ্ট্রের জন্য খুব ভালো হবে। পয়লা জানুয়ারি অনলাইনের জনপ্রিয় চ্যানেল চেঞ্জ টিভি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী, আমি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই চেঞ্জ টিভির সাথে যারা জড়িত সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, মালিকপক্ষ সকলকে শুভেচ্ছা জানাই। এবং চেঞ্জ টিভি অনলাইনে যে আসলে মানুষের কথাবার্তা, মত প্রকাশের ক্ষেত্রে একটা ভিন্ন মাত্রা নিয়ে এসেছে। এবং এই চেঞ্জ টিভি আমি মনে করি যে ইউটিউবে, ফেসবুকে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে মূল ধারার চ্যানেলের পাশাপাশি একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে ভূমিকা রাখছে। চেঞ্জ টিভির পাশাপাশি অন্যান্য যারা কাজ করছেন তাদেরকেও বলবো আপনারা বস্তুনিষ্ঠ এবং সত্য তথ্য প্রকাশের মাধ্যমে আপনাদের অবস্থান মানুষের কাছে তুলে ধরবেন। আপনারা যদি সঠিক লাইনে থাকেন আপনারা মানুষের কাছে জনপ্রিয় হবেন, মানুষের কাছে আস্থাশীল হবেন। এটা সত্য যে এখন মূলধারার গণমাধ্যমের নানা ধরনের নিয়ন্ত্রণের কারণে সব তথ্য তারা প্রকাশ করতে পারতেছে না। সেই ক্ষেত্রে অনলাইন কিন্তু একটা তথ্য প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাধ্যম এবং এখন বিজ্ঞাপনের ক্ষেত্রেও অনলাইন একটা বড় জায়গা হয়ে দাঁড়িয়েছে। কাজে অনলাইনে যারা ভালো ভূমিকা নেবেন তাদের ভবিষ্যৎ ভালো এবং আশা করি চেঞ্জ টিভি সেক্ষেত্রে সবার অগ্রভাগে থাকবে। বাংলাদেশের প্রচার জগতে এত এত চ্যানেলস, এত টিউবস, এত অনলাইন প্রোগ্রাম থাকা সত্ত্বেও চেঞ্জ টিভি আমি প্রথম থেকেই লক্ষ্য করেছি যে তারা একটি ক্রমবর্ধমান জনপ্রিয়তা অর্জন করেছে। তো এটি তাদের আজকে মানুষজন খুবই সতর্ক, খোঁজখবর সবাই রাখে।
চেঞ্জ টিভি যদি নিছক প্রচারণা, মিথ্যাচার বা ইউলো সাংবাদিকতায় নিয়ে এগোতো, তাহলে পরে তার এত ব্যাপক জনসমর্থন পেত না। তো এটা বাংলাদেশের মানুষের কাছে তখন থেকেই গ্রহণযোগ্য হচ্ছে। হাঁটি 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 পা পা করে আজকে চেঞ্জ টিভি একটা বড় ধরনের লক্ষ লক্ষ মানুষের আস্থা এবং বিশ্বাস নিয়ে একটি প্রতিষ্ঠানিকতা অর্জন করেছে বাংলাদেশের মানুষের স্বার্থে, বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের মানুষের মানবাধিকারের স্বার্থে। আমরা প্রার্থনা করি, আমরা আশা করি, যুগ যুগ জিও তুমি চেঞ্জ টিভি।